প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা যে অংশটি নিয়ে আলোচনা করছিলাম যে আমেনা বিবি সারাদিন রোজা রাখার পরে মাজারে এসেছে 7 পাক দেওয়ার জন্য, মসজিদের কড়া পানি খেয়ে 7 পাক দিবে। আর সেই কাজটি করতে গিয়ে তিনি সফল হতে পারেন নাই। 3.5 পাক দেওয়ার পরে মূর্ছা গিয়েছেন, অচেতন হয়ে গিয়েছেন। তার চিকিৎসার জন্য, তাকে সুস্থ করার জন্য রহিমা এবং হাসুনির মা এসে তাকে বাড়ির ভিতরে নিয়ে গিয়েছে। এমন সময় মজিদ এবং খালেক ব্যাপারী দুজনই চুপ করে আছেন। বিশেষ করে দুজনই খুব চিন্তিত, এবং বিশেষ করে খালেক ব্যাপারী তার স্ত্রীকে নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত। বসে বসে পোকা খাচ্ছেন, দুজনেই নীরব, কারো মুখেই কোনো কথা নেই। মজিদ ভাবে এক কথা, যে আমেনা বিবির পীরের পানি পড়া খাওয়ার শখ হয়েছিল, সে আমেনা বিবির ওপর আকার ইঙ্গিতে বা মুখের ভাবে প্রকাশ না করলেও মজিদের মনে একটা নিষ্ঠুর রাগ দেখা গিয়েছিল। তার একটা নিষ্ঠুর শাস্তিও সে স্থির করেছিল। আজ সন্ধ্যায় আবছা অস্পষ্ট আলোয় আমেনা বিবির সাদা কোমল পা দেখে শাস্তি বিধানের সে প্রবল ইচ্ছা বিন্দুমাত্র প্রশমিত না হয়ে বরঞ্চ আরো নিষ্ঠুরভাবে শানিত হয়ে উঠেছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে অসময়ে আমেনা বিবির মূর্ছা যাওয়া সমস্ত কিছু যেন গোলমাল করে দিল। মুঠোর মধ্যে এসেও যেন ফসকে গেল। সে যেন ফসকে গেল। যে মজিদের ক্ষমতাকে সে এতদিন উপেক্ষা করেছে, তার প্রতি আজও অবজ্ঞা দেখালো। তাকে নিষ্ঠুরভাবে আঘাত করতে সুযোগ দিয়েও দিল না বলে মেয়ে লোকটি যেন চরম বাহাদুরি দেখালো। সমস্ত আস্ফালনের মুখে চুন দিল। মজিদ যেদিন থেকে ধলা মিয়ার কাছে শুনেছিল যে আমেনা বিবি আওয়ালপুরের পীরের পড়া পানি খেতে চায়, সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকেই তার মনে একটা প্রতিহিংসার আগুন জ্বলছিল, প্রতিশোধের আগুন জ্বলছিল। এই আগুন আরো বেশি দাউ দাউ করে জ্বলে উঠেছে আজকে সন্ধ্যার অন্ধকারে আবছা আলোয় তার নগ্ন পা দেখার পরে। এবং মাজারে সে 7 পাক ঘুরতে না পেরে মজিদ যে কৌশল আগে থেকে ঠিক করে রেখেছিল আমেনা বিবিকে কিভাবে শাস্তি দিবে, সেই কৌশলটা ভণ্ডুল করে দেওয়ার পরে সে আরো বেশি প্রতিহিংসা পরায়ণ হয়েছে। পোকাটা রেখে হঠাৎ এবার ব্যাপারী কথা বলে দিনভর রোজা রাখনে বড় দুর্বল হয়েছিল তানি। মজিদ কয়েক মুহূর্ত চুপ থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, রোজা রাখনে দুর্বল হয়েছিল কথাটা ঠিক, কিন্তু আমি যে পানি পড়াটা দিলাম তা কিসের জন্য? শরীরে তাকত হইবার জন্য না? এমন তাসির এই পানির যে পেটে গেলে 1 মাসের ভুখা মানুষ লগে লগে চাঙ্গা হইয়া ওঠে। শরীরের দুর্বলতার জন্য তিনি অজ্ঞান হন নাই। এবার মজিদ আস্তে আস্তে তার ষড়যন্ত্রের জাল বিস্তার করছে।
এবং প্রচণ্ডভাবে বড় আঘাত হানার জন্য সে কৌশল করছে। ব্যাপারী যখন বলল যে সারাদিন রোজা রাখার কারণে আমেনা বিবি কিছুটা দুর্বল হয়ে পড়েছেন, এ কারণেই মাজারের চারপাশে পাক দিতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছেন। কিন্তু মজিদ যুক্তি দাঁড় করালো উল্টো যুক্তি, যে সে যে পানি পড়াটা দিয়েছে সেই পানি পড়াটা তার শরীরের শক্তি বৃদ্ধি করবার জন্য, আর এই পড়া পানির এত শক্তি যে 1 মাসের না খাওয়া ভুকা মানুষ পর্যন্ত এই পানি খাওয়ার সাথে সাথে চাঙ্গা হয়ে ওঠে। কিন্তু আমেনা বিবির ক্ষেত্রে ঘটনাটি উল্টো হয়ে গেল। এর নিশ্চয় অন্য কোনো কারণ আছে। মজিদ থামে, কি একটা কথা বলেও বলে না। ব্যাপারী মুখ ফিরিয়ে তাকায় মজিদের পানে। কতক্ষণ তার চিন্তিত ব্যথিত চোখ চেয়ে চেয়ে দেখে, তারপর প্রশ্ন করে, তয় কেন তানি অজ্ঞান হইছেন? হঠাৎ ব্যাপারীর চোখ সন্দিগ্ধ হয়ে ওঠে এবং তা একবার কানিয়ে চেয়ে লক্ষ্য করে দেখে মজিদ। ব্যাপারীর চোখে সন্দেহের জোয়ার আসুক ক্রোধের অনলকণা। মজিদ আস্তে হুকাটা তুলে নেয়। তাকে ভাবতে সময় দিতে হবে। বাইরে কুয়াশাচ্ছন্ন রহস্যময় জ্যোৎস্না, তার আলোয় ঘরের কুপিটার শিখা মনে হয় এক বিন্দু রক্ত টাটকা লাল টকটকে। খোলা দরজা দিয়ে কুয়াশাচ্ছন্ন ম্লান জ্যোৎস্নার পানে চেয়ে থাকে মজিদ। দৃষ্টিতে মানুষের জীবনের ব্যর্থতার বোঝা। তাতে বিদ্বেষ নেই, পতিতের প্রতি কোনো ক্রোধ ঘৃণা নেই, আছে শুধু অপরিসীম ব্যথাহত প্রশ্নের নিশ্চুপতা। মজিদ এবার এমন একটা ভঙ্গি করছে, ভাব করছে, এমন অভিনয় করছে যে আমেনা বিবি পানি পড়া খেয়ে শক্তিশালী হতে পারেননি, বল পাননি, শক্তি পাননি, যে কারণে সেটার মধ্যে একটা ভয়াবহ অপরাধ রয়েছে। তার চেতনার মধ্যে, তার দিলের মধ্যে এক ধরনের বড় রকমের কোনো হয়তো পাপ আছে, কালিমা আছে, এরকম একটা ইঙ্গিত মজিদ করবার চেষ্টা করছে। আচমকা ব্যাপারী মজিদের একটি হাত ধরে বসে। তার বয়স্ক গলায় শিশুর মতো আকুলতা জাগে। বলে, কেন তানি অজ্ঞান হইছেন? ভিতরে কি কোনো কথা আছে? একবার বলে বলে ভাব করে মজিদ, তারপর হঠাৎ সোজা হয়ে বসে রসনা সংযত করে মাথা নেড়ে বলে, না, কন যায় না। থেমে আবার বলে, তয় একটা কথা আমার কন দরকার। তানারে তালাক দেন। ব্যাপারী বুঝতে পারে যে মজিদ একটা কথা গোপন রাখার চেষ্টা করছে, বলতে চাচ্ছে না, একটা ভিতরের কথা আছে, যে কথাটার কারণে তার বিবি আমেনা বিবি মাথা ঘুরে পড়ে গেছে, এর পিছনে অন্য কোনো বড় কোনো কারণ আছে। তো মজিদ বলে বলে করে শেষ নিজেকে সামলে নেয়। তারপর সে সোজা সাপটা একটা কথা সিদ্ধান্ত দিয়ে দেয় যে তানারে তালাক দেন। আমেনা বিবিকে সে তালাক দেবে? 13 বছর বয়সে ফুটফুটে যে মেয়েটি এসে তার সংসারে ঢোকে এবং যে এত বছর যাবৎ ঘর কন্যা করছে, তাকে তালাক দেবে সে? সত্যি কথা, বড় বিবির প্রতি তার তেমন মায়া মহব্বত নাই। কিছু থাকলেও কানু বিবি আসার পর থেকে তা ঢেকে পড়ে আছে। কিন্তু তবু বহুদিনের বসবাসের পর একটা সম্বন্ধ আড়ালে আবডালে গজিয়ে না উঠেছে এমন নয়। তাই হঠাৎ তালাক দেবার কথা শুনে ব্যাপারী
হকচকিয়ে ওঠে। তারপর কতক্ষণ সে বজ্রাহতের মতো বসে থাকে। খালেক ব্যাপারী এটা প্রত্যাশা করেনি, কখনো ভাবতেও পারেনি যে এমন একটা সিদ্ধান্ত মজিদ দেবে। 13 বছর বয়সের যে ফুটফুটে মেয়েটি তাদের সংসারে এসেছিল, তার ঘরকন্না করছে, সংসারটাকে গুছিয়ে রাখছে। যদিও দ্বিতীয় বিবি তানু বিবি আসার পরে যেহেতু নিঃসন্তান আমেনা বিবি খালেক ব্যাপারী তানু বিবির কাছ থেকেই সন্তানাদি পেয়েছিল, এজন্য তার প্রতি তার মায়া মহব্বত অনেকটা বেশি। আমেনা বিবির প্রতি তার তেমন দৃশ্যত শক্তিশালী কোনো বন্ধন যদিও ছিল না, তবুও অদৃশ্যভাবে অভ্যাসের কারণেই হোক, দীর্ঘ সময় সংসারে দাম্পত্য জীবনে বসবাস করবার কারণেই হোক, নিঃসন্দেহে একটা অদৃশ্য শক্তিশালী বন্ধন তো আছেই। সেই বন্ধনকে তো অস্বীকার করা যাবে না। মজিদ কিছুই বলে না। বাইরের ম্লান জ্যোৎস্নার পানে বেদনা ভারী চোখে চেয়ে তেমনি স্থির ভাবে বসে থাকে আর অপেক্ষা করে। অনেকক্ষণ সময় কাটলেও ব্যাপারী যখন কিছু বলে না, তখন সে আলগুছে বলে, কথাটা কইতাম, কিন্তু এক কারণে এখন না কওনি স্থির করছি। তহুর বাপের কথা মনে আছে নি? ব্যাপারী ভারী গলায় আসতে বলে, আছে। হে তহুর বাপের কথা মাইনসেরা ভুলা গেছে, এমনকি তার রক্তের পোলা মাইয়ারও ভুলা গেছে, কিন্তু আমি ভুলবার পারি নাই। কেন জানেন? যন্ত্র চালিতের মতো ব্যাপারী প্রশ্ন করে। কেন? কারণ এই ব্যাপার থেকে একটা সোনার মতো মূল্যবান কথা শিখছি আমি। কথাটা হইল এই, পাক দিল আর গুনাহগার দিল যদি এক সুতায় বাঁধা থাকে, তবে কেউ যদি গুনাহগার দিলের শাস্তি দিবার চায়, তখন পাক দিলই শাস্তি পায়। তহুর বাপের দিল সাফ ছিল, তাই শাস্তি পাইল হেই। এদিকে তারে কষ্ট দিয়া আমি গুনাহগার হইলাম। বর্তমানে মনটা বিক্ষিপ্ত হলেও ব্যাপারী কথাটা বুঝে। তারও আমেনা বিবির দিল এক সুতায় বাঁধা। আমেনা বিবিকে শাস্তি দিতে হলে আগে তাকে সে বন্ধন ছিন্ন করা চাই, অতএব তাকে তালাক দেওয়া প্রয়োজন। মজিদ একবার ভুল করে একজন নিষ্পাপ লোককে এমন নিদারুণ কষ্ট দিয়েছে যে সে কষ্ট থেকে মুক্তি পাবার জন্যে অবশেষে তাকে আত্মহত্যা করতে হয়েছে। তাকে কষ্ট দিয়ে মজিদ নিজেও গুনাহগার হয়েছে। পাপী ও ভালো মানুষের উপর দুষ্ট আত্মার মতো ভর করে শাস্তি থেকে বেঁচে গেছে। এমন ভুল মজিদ আর কখনো করবে না। মজিদের হাত তখনো ব্যাপারী ছাড়েনি। সে হাতে একটা টান দিয়ে ব্যাপারী অধীর কণ্ঠে প্রশ্ন করলে, আপনি কি কিছু সন্দেহ করেন? বিষয়টা একটা জটিল পর্যায়ে গিয়েছে। মজিদ তাহের কাদেরের বাবার উদাহরণ দিয়ে যে কথাটি বোঝানোর চেষ্টা করেছে যে তাহেরের বাবার দিল পরিষ্কার ছিল, সাফ ছিল, তার অন্তরে কোনো পাপ কোকিলতা ছিল না, কিন্তু তাহেরের মায়ের দিল অপবিত্র ছিল, তার মধ্যে পাপ ছিল, কলুষতা ছিল, যে কারণে এই একটা পবিত্র দিল এবং একজন পাপী মানুষ এবং একজন নিষ্পাপ মানুষ যার দিল পরিষ্কার এবং গুনাহগার দিল, এই দুইটা দিল যদি এক সুতায় বাঁধা থাকে আর তাদেরকে যদি শাস্তি দেওয়া হয়, সেই ক্ষেত্রে পাক দিল বা পবিত্র মানসিকতা আত্মা যার মধ্যে আছে, পরিচ্ছন্নতা সততা যার মধ্যে আছে, সেই মানুষটি শাস্তি পায়, সেই আত্মাটি শাস্তি পায়। এই ক্ষেত্রে দুষ্টু আত্মা ভালো মানুষটির উপর ভর করে বেঁচে যায় এবং এরকম একজন পবিত্র মানুষকে শাস্তি দিয়ে, ভালো মানুষকে শাস্তি দিয়ে
মজিদের মধ্যে দীর্ঘদিন একটা অপরাধ বোধ কাজ করেছে, যে সে যে সিদ্ধান্তটা দিয়েছিল সেটি একটা ভুল সিদ্ধান্ত হয়তো দিয়েছিল, তার কারণে তাহের বাবা আত্মহত্যা করেছিল। তো মজিদ দ্বিতীয়বার আর এই ধরনের ভুল করতে চায় না। একই ঘটনা তার সামনে আবার এসেছে, যে পাক দিল এবং গুনাহগার দিল। খালেক ব্যাপারীর দিল একেবারে পুত পবিত্র, কিন্তু গুনাহগার দিল হচ্ছে আমেনা বিবির। তার মধ্যে জটিলতা আছে, কুটিলতা আছে, কলুষতা আছে এবং কলঙ্ক তার দিলের মধ্যে আছে, পাপ তার মধ্যে আছে। এই কথাটির এক ধরনের ইঙ্গিত মজিদ করছে। সন্দেহের কোনো কথা নাই, পানি পড়াটা খাইয়া তিনি যখন 7 পাক দিবার পারলেন না, মূর্ছা গেলেন, তখন তাতে সন্দেহের আর কোনো কথা নাই। খোদার কালামের সাহায্যে যে কথা জানা যায় তা সূর্যের রোশনাইয়ের মতো সাফ, আর বেশি কিছু কমু না। তানারে তালাক দেন। এ সময় হাসুনির মা ভেতর থেকে বেরিয়ে এসে ঘুমটা টেনে তেরছাভাবে দাঁড়ালো। ব্যাপারী প্রশ্ন করে, কি গো বিটি, তানার হুশ হইছে? বাড়িতে যাইবার চাইতেছেন? মজিদ আবারও যে কথাটা বললো, এবার একেবারে সাফ সাফ কথা, যে খোদার কালামের সাহায্যে মজিদ জেনেছে যে আমেনা বিবির একজন গুনাহগার মানুষ, পাপী মানুষ, তার দিল পরিষ্কার নয়, কলুষতা আছে। সুতরাং তার ব্যাপারে আর বেশি কথা বলে লাভ নাই, তাকে যত তাড়াতাড়ি সম্ভব তালাক দেওয়া যায় ততই খালেক ব্যাপারীর জন্য মঙ্গল। মজিদের হাত ছেড়ে ব্যাপারী উঠে দাঁড়ালো, মুখ কঠিন। বেহারাদের ডেকে পালকিটা অন্দরে পাঠিয়ে দিল। আমেনা বিবিকে নিয়ে সে পালকি যখন কুয়াশাচ্ছন্ন রহস্যময় চাঁদের আলোর মধ্য দিয়ে চলে গেল, কিছুক্ষণ পরে গাছ গাছলার আড়ালে অদৃশ্য হয়ে গেল, তখন মজিদ বৈঠকখানা ঘরের সামনে স্থির হয়ে দাঁড়ায়। অন্যমনস্ক ভাবে খেলাল দিয়ে দাঁত খোঁচাচ্ছে। দাঁড়িয়ে থাকার মধ্যে একটা অনিশ্চয়তার ভাব। কোনো কথা না কয়ে হঠাৎ ব্যাপারী চলে গেল, তার মনের কথা জানা গেল না। ব্যাপারী কি সিদ্ধান্ত নিয়েছে কথাটা জানার জন্য তার মন আনচান করছে। হঠাৎ এক সময়ে একটা কথা স্মরণ হয় মজিদের। কথা কিছু না, একটা দৃশ্য আবছা আলোয় দেখা কালো পাড়ের নিচে একটি সাদা কোমল পা। সে পা দ্বিতীয়বার দেখলো না বলে হঠাৎ তার বুকের মধ্যে কেমন আফসোস বোধ করে মজিদ। তারপর মনে মনে হাসে। দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুলও ফোটে, কিন্তু সে ফুল শয়তানের চক্রান্ত। মজিদ শক্ত লোক, 7 জন্মের চেষ্টায়ও শয়তান তাকে কোনো দুর্বল মুহূর্তে আচম্বিত আক্রমণ করতে পারবে না। সে সদা হুঁশিয়ার। কণ্ঠে দোয়া দরুদের মিহি সুর তুলে মজিদ ভেতরে যায়। তার মধ্যে শয়তানি, তার মধ্যে যে তার হীন মানসিকতা, তার মানুষ চিন্তা চেতনার মধ্যে, সেটি আবারও প্রকাশ পেল। সে যে কোনো মূল্যে নিষ্পাপ আমেনা বিবিকে শাস্তি দিয়ে এক ধরনের আনন্দ পেতে চায়। এত বড় সমস্যা ব্যাপারীর জীবনে কখনো দেখা যায়নি। নিজের চোখে কোনো গুরুতর অন্যায় দেখে যদি শরীর দাউ দাউ করে আগুন জ্বলে উঠত, তাহলে ব্যাপারটা সমস্যাই হতো না। আসল কথা জানে না, আবার একটা কিছু গোলযোগ যে আছে এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। মানুষ মজিদের কথা না হয় অবিশ্বাস করা যেত, কিন্তু যে কথা জেনেছে মজিদ তা তার নিজের বুদ্ধির জোরে জানেনি। খোদার কালামের সাহায্যেই সে কথা জেনেছে, এবং মানুষ মজিদ তার অন্তরের বিবেচনার জন্যই তা খুলে বলতে পারেনি। হাজার হলেও তারা বন্ধু মানুষ। ব্যাপারী কষ্ট পাবে,
এমন কথা কি করে বলে? খালেক ব্যাপারী তার জীবনে এত বড় সমস্যার কখনো মুখোমুখি হয়নি। সমস্যাটি এটি যে এটা যদি এমন হতো যে আমেনা বিবি নিজে কোন অন্যায় কাজে লিপ্ত হয়েছে, অন্যায় কাজ করেছে, খালেক ব্যাপারী সেটা দেখেছে, তারপর তার শাস্তি হিসেবে সে তার তালাক নিশ্চিত করেছে, সিদ্ধান্ত নিয়েছে তালাক দেবার, সেখানে তার কোনো দুঃখ থাকতো না। অথচ এমন একটা অস্পষ্ট কথা, গোপন কথা, আবার যে এটাকে অবিশ্বাস করবে সেটাও তাদের পক্ষে সম্ভব না, তার পক্ষে সম্ভব না। কারণ মজিদ খুদার কালামের সাহায্যেই জেনেছে যে আমেনা বিবির দিলে ময়লা আছে, পাপ আছে, সে একজন গুনাহগার, পাপী। সুতরাং মজিদ হয়তো মানবিক বিবেচনায় খালেক ব্যাপারী বন্ধু মানুষ হিসেবে সেই কথাটি খোলাখুলি বলতে পারেনি। 13 বছর বয়স থেকে যে তার ঘরে বসবাস করছে, তার জীবনের অলিগলির সন্ধান করে যদি কিছু নজরে পড়ে যায়, হঠাৎ দীর্ঘ বসবাসের সরল ও জানা পথ ছেড়ে ঝোপঝাড় খোঁজে, ডালপালা সরিয়ে অন্ধকার স্থানে থমকে দাঁড়ায়, কিন্তু আপত্তিকর কিছু নজরে পড়ে না। আমেনা বিবি রূপবতী, কিন্তু কোনোদিন তার রূপের ঠাট ছিল না, সৌন্দর্যের চেতনা ছিল না, চলনে বলনে বেহায়াপনাও ছিল না। ঠান্ডা শীতল ধর্মভীরু ও স্বামীভীরু মানুষ, সে এমন কি অন্যায় করতে পারে? খালেক ব্যাপারী তার স্ত্রীকে মূল্যায়ন করতে বসলো, তার স্ত্রীর চরিত্র বিশ্লেষণ করে সে অনেক ভাবনা চিন্তা করে দেখেছে, ভেবে দেখেছে, চিন্তা করে দেখেছে, স্মৃতিচারণ করে দেখেছে যে না, এমন কোনো ঘটনা কখনো মনে পড়ছে না, কোনো ঘটনায় ঘটেনি যাতে করে আমেনা বিবি কোন রকম অন্যায় করতে পারে, কোনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে। প্রশ্নটা মনে জাগতে মজিদের একটা কথা হুঙ্কার দিয়ে যেন তাকে সাবধান করে দেয়। কথাটা মজিদ প্রায়ই বলে, মানুষের চেহারা বা স্বভাব দেখে কিছু বিচার করা যায় না, তাকে দিয়ে বিশ্বাসও নেই। এমন কাজ নেই দুনিয়াতে যা সে করতে পারে না করতে পারে, এবং করলে সব সময়ে যে সমাজের চোখে ধরা পড়বে এমন নয়। কিন্তু খোদার কাছে কোনো ফাঁকি নেই, তিনি সব দেখেন, সব জানেন। কথাটা ভাবতেই ব্যাপারীর কান দুটোতে রং ধরে। পশু পক্ষীকেও না জানতে দিয়ে কোনো গর্হিত কাজ ব্যাপারী কি কখনো করেনি? ব্যাপারীর মতো লোকও করেছে। যদি আজ বললে হয়তো অনেকে তা বিশ্বাস করবে না, কিন্তু সে কথা খোদা তাআলা ঠিক জানেন, তার কাছে ফাঁকি চলে না। ব্যাপারী এবার মজিদের সবসময় যে কথাটি সবসময় বলে যে মানুষের বাহ্যিক চেহারা স্বভাব দেখে বিচার করা যাবে না। মানুষ অবিশ্বাস্য ভাবে কখনো কখনো এমন অবিশ্বাস্য কাজ করে ফেলে, ভালো মানুষও সেটা বিশ্বাস করা যায় না। কিন্তু খোদার কাছে কোনো ফাঁকি ঝুঁকি চলে না, খোদা সবকিছু দেখেন, বুঝেন। সুতরাং খোদার কালামের সাহায্যে মজিদ যে কথা জেনেছে যে আমেনা বিবি একজন গুনাহগার, পাপী মানুষ, অপরাধ করেছেন তিনি কোনো না কোনো ভাবে, এ কথা তো আর ফেলে দেওয়া যায় না। মজিদের কথায় ভুল নেই। সহসা খালেক ব্যাপারী মন স্থির করে ফেলে, এবং এর 3 দিন পর যে আমেনা বিবি হঠাৎ সন্তান কামনায় অধীর হয়ে উঠেছিল, সেই সমস্ত কামনা বাসনা বিবর্জিত একটা স্তব্ধ বজ্রাহত মন নিয়ে সেদিনের পালকিতে চড়ে বাপের বাড়ি রওনা হয়। বহুদিন বাপের বাড়ি যায়নি, তবু সেখানে যাচ্ছে বলে মনে কিছু আনন্দ নেই। পালকির ক্ষুদ্র সংকীর্ণতায় চোখ মেলে নাক বরাবর তাকিয়ে থাকে বটে, কিন্তু তাতে অশ্রুও দেখা যায় না। অবশেষে খালেক ব্যাপারী চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে তালাকের, এবং পালকিতে করে
তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আমেনা বিবি অনেকদিন বাপের বাড়ি যায়নি, কিন্তু এতদিন পরে বাপের বাড়ি যাচ্ছে বলে যে তার মনে আনন্দ, আসলে এমন কিছু নয়, বিন্দু মাত্র আনন্দটুকু তার মনে নেই। কারণ সে যে যাচ্ছে চিরদিনের জন্য এই সংসার ছেড়ে, এই বন্ধন ছেড়ে। তবে পথে একটা জিনিস দেখলে হয়তো হঠাৎ তার বুক ভাসিয়ে কান্না আসতো, সেটা হলো থোতা মুখের তাল গাছটা। বহুদিনের গাছ, ঝড়ে পানিতে আরো লোহা হয়ে উঠেছে যেন। প্রথম যৌবনে নায়র থেকে ফিরবার সময় পালকির ফাঁক দিয়ে এ গাছটা দেখেই সে বুঝতো যে স্বামীর বাড়ি পৌঁছেছে। ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের। তবে পথের একটা তাল গাছ দেখলে হয়তো তার ভীষণ কান্না পেত, মন খারাপ হতো এটা ভেবে। বহুদিন আগের একটা প্রাচীন তাল গাছ প্রায় লোহার মতো সার হয়ে শক্ত হয়ে উঠেছে। এই গাছটা একটা স্মৃতি হয়ে আছে তার জীবনে। প্রথম যৌবনে যখন বাপের বাড়ি নায়র যেত এবং সেখান থেকে ফিরে আসবার সময় পালকির ফাঁক দিয়ে এই গাছটা দেখা যেত, তখন সে বুঝতো যে আসলে স্বামীর বাড়ি পৌঁছে গেছে। ওইটা ছিল নিশানা, এক ধরনের আনন্দের আর সুখের। সেদিন রাতে কে যেন একটা মস্ত মোমবাতি এনে জ্বালিয়ে দিয়েছে মাজারের পাদদেশে। ঘটনা রোশনাই হয়ে উঠেছে। সে আলোয় রূপালী ঝালর আজ অত্যধিক উজ্জ্বল দেখায়। মজিদ কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে সেদিকে, কিন্তু হঠাৎ তার নজরে পড়ে একটা জিনিস। ঝালরের একদিকে ঔজ্জ্বল্য যেন কম, উজ্জ্বলতার দীর্ঘ পাতের মধ্যে ওইখানে কেমন যেন একটু অন্ধকার। কাছে গিয়ে হাত তুলে দেখে ঝালরটার রূপালী ঔজ্জ্বল্য সেখানে বিবর্ণ হয়েছে, সুতাগুলো খসে এসেছে। দেখে মুহূর্তে মজিদের মন অন্ধকার হয়ে আসে। তার ভুরু কুঁচকে যাওয়া ঝালরের বিবর্ণ অংশটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে থাকে। তার জীবনে শৌখিনতা কিছু যদি থাকে তবে তা এই কয়েক গজ রূপালী চাকচিক্য। এর ঔজ্জ্বল্যই তার মনকে উজ্জ্বল করে রাখে, এর বিবর্ণতা তার মনকে অন্ধকার করে দেয়। অবশ্য 2 বছর 3 বছর অন্তর মাজারের গাত্রাবরণ বদলানো হয় এবং বদলাবার খরচ বহন করে খালেক ব্যাপারী। খরচ করে তার আফসোস হয় না, বরঞ্চ সুযোগটা পেয়ে নিজেকে শতবার ধন্য মনে করে। এদিকে মজিদও লাভবান হয়, কারণ পুরনো গাত্রাবরণটি কেনবার জন্য এ গ্রামে সে গ্রামে অনেক প্রার্থী গজিয়ে ওঠে এবং প্রার্থীদের মধ্যে উপযুক্ততা বিচার করে দেখতে গিয়ে শেষ পর্যন্ত সে বেশ চড়া দামে বিক্রি করে সেটা। কাজেই ঝালরটার কোনোখানে যদি রং চটে যায় বা শালু কাপড়ের কোনো স্থানে ফাট ধরে তবে মজিদের চিন্তার কারণ নেই। কিন্তু তবু জিনিসটার প্রতি কি যে মায়া, তার সামান্য ক্ষতি নজরে পড়ল বুকটা কেমন করে ওঠে। যে লাল শালু কাপড় ডিজাইন করা শালু কাপড়টি প্রত্যেক বছর 2 বছর পর পর বদল করে মজিদ, এর টাকা কিন্তু খালেক ব্যাপারী দেয় এবং এই টাকা খরচ করতে পেরে সে নিজেকে ধন্য মনে করে। পুরাতন এই শালু কাপড়টি মক্কলের ডিজাইন করা কাপড়টি বিক্রি করে মজিদ। এটার জন্য দরদাম প্রতিযোগিতা হয় অনেকটা এবং সর্বোচ্চ ক্রেতা সবচেয়ে দাম দিয়ে যে কিনতে পারবে সেই অবশেষে এটা চড়া দামে কিনে নেয়। মজিদের মনে এক ধরনের আনন্দও হয়। তো আজকে এই পর্যন্তই থাক। খালেক ব্যাপারী মজিদের প্ররোচনায় খালেক ব্যাপারী তার স্ত্রীকে 13 বছরের সংসার জীবনযাপন করবার পরেও যে মায়ার বন্ধন সেটা ছিন্ন করে অনেকটা মজিদের ষড়যন্ত্রে বাধ্য হয়েছে তার স্ত্রী আমেনা বিবিকে তালাক দেবার জন্য, এবং মজিদও প্রতিশোধ নিয়ে সে আজকে খুব আনন্দিত, উৎফুল্ল। সে চূড়ান্ত প্রতিশোধ নিতে পেরেছে আমেনা বিবির উপর।